রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। রমজান মাস আসলে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে এলে সবজির দামগুলা বেড়ে দেয়। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মনে বাড়ছে। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার। গতানুগতিক নয়, জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়ার বাজেট করতে চান অর্থমন্ত্রী। আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের হুঁশিয়ারি মন্ত্রীর। মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধের ঘোষণা ভূমিমন্ত্রীর। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার চেষ্টা হলে আইনি ব্যবস্থা। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটি নির্বাচনের প্রস্তুতি ইসির। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি। সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা। নেই কোনো নিরাপত্তার শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মোটরসাইকেলে এসে ছিনতাইয়ের চেষ্টা। চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। গাইবান্ধায় গণপিটুনিতে নিহত 2। যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা। এবং টি-20 বিশ্বকাপে অংশ না নেওয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। উনি খারার উপর এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাতে পারি। রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ। বাড়তি চাহিদার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে চলছে হরিলুট। চড়া মাছের দরও সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 150 টাকা পর্যন্ত। দামের আগুনে পুড়ে ক্ষোভ ছাড়লেন ক্রেতারা। আর এসবের জন্য যোগান কমার কথা এবং অজুহাত বিক্রেতাদের। রোজা এলেই চাহিদার শীর্ষে থাকে বেগুন, শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 140 টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে 120 টাকায়। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে এলে সবজির দামগুলা বেড়ে দেয়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক। আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার হয়তো একটু কম হবে, তো এখানে দেখি তারও ডবল দাম চাচ্ছে। লেবু শেষ ওই এলাকার চাইতেও দাম বেশি চাচ্ছে। সব জিনিসই বেশি, কম কোনোটাই রাখে না। এক সপ্তাহ আগে যা দাম ছিল তার চেয়ে 20 টাকা 30 টাকা কেজিতে বেড়ে গেছে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরও সংকট আছে, এই জন্য দাম বাড়তি। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হইব, 130 টাকা বেচতে হইব। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি, শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার। বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 350 টাকা কেজি। রমজানের আগে থেকে সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। টাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি এরকম প্রতি কেজিতে। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানির পরও রমজানের শুরুতে চট্টগ্রামে নানা কৌশলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। 1 সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর দিয়ে গত 7.5 মাসে
15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল ও প্রায় 4 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আরও জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। গত 2 সপ্তাহে প্রতি মণ পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মণে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে। আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানি চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কুই দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার আপনার কস্ট কত এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআরে গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করবে সরকার। গতানুগতিক নয়, জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়ার বাজেট করতে চান অর্থমন্ত্রী। আর শিক্ষাঙ্গন থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। ছুটির দিনে নিজ নিজ জেলায় গিয়ে একথা বলেন মন্ত্রীরা। দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে উত্তর কাটলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। পরে মা বাবার কবর জিয়ারত করেন অর্থমন্ত্রী। বড় ধরনের পরিবর্তন আমাদের পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানান তিনি। পরে সার্কিট হাউসে গার্ড অফ অনার দেওয়া হয় বাণিজ্য মন্ত্রীকে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। কুমিল্লা জেলা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার কৃষিখাতে সর্বাত্মক গুরুত্ব দেবে। রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য
সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথা। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমাদের বলেছেন, আমরা সেই পথে চলছি। বিএনপি সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা আগামী কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। চাঁদপুরের কচুয়ায় নিজের নির্বাচনী এলাকায় একথা বলেন তিনি। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি দেশের মানুষকে পরাধীনতার শেকলে বাঁধতে পারবে না। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। ধোয়া মোছা আর রং তুলির আঁচড়ে নবরূপে গৌরবের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। 21শে ফেব্রুয়ারি ঘিরে মোতায়েন করা হয়েছে র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। দিবসটি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে র্যাব ও ডিএমপি। রংতুলির ছোঁয়ায় নান্দনিক সাজে গৌরব আর প্রতিবাদের স্মারক কেন্দ্রীয় শহীদ মিনার। মূল বেদি আর বীজ ঢালা রাজপথে সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙের আলপনা। আর কয়েক ঘন্টা পরই অমর একুশের স্মরণে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। আর তাই শেষ সময়ের ব্যস্ততায় শিল্পীরা দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয় ভাষা সংগ্রাম সহ জাতির গৌরব গাঁথা। আমি আমার বাচ্চা নিয়ে এসেছি, বাচ্চাকে জানানোর জন্য, বোঝানোর জন্য যে শহীদ মিনারটা কি। এই ভাষা অর্জনের জন্য আমাদের যে সূর্য সন্তানরা কিভাবে আত্মহতি দিয়েছে, ভাষা আন্দোলন সম্পর্কে জানানোর জন্য। 21 মানে হার না মানা, মাথা নত না করা লড়াইয়ের অনুপ্রেরণা। তাই তো দিবসটি ঘিরে আগ্রহের কমতি নেই বাঙালির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিনে অনেকে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, নতুন প্রজন্মকে পরিচয় করান গৌরবময় অধ্যায়ের সঙ্গে। আমি বাবা মায়ের সঙ্গে এসেছি এখানে, যে আমি আমার সম্পূর্ণ পরিবারের সাথে আসতে পেরেছি, এই জন্য আমি খুব আনন্দিত। 21-এর প্রথম প্রহরে জাতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। মোতায়েন থাকবে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকেও থাকবে নজরদারি। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। সতর্ক অবস্থানে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট। আমাদের কাছে নিরাপত্তাজনিত কোনো রকম থ্রেট নাই, তবে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক। সর্বসাধারণের নিকট আমাদের বিনীত অনুরোধ, যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এবারও শ্রদ্ধা জানাতে পলাশী মোড়, জগন্নাথ হলের সামনে রাস্তা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে। এরপর দোয়াল চত্বর ও চানখার পুল দিয়ে বের হতে হবে। এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরও জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী।
ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন ২১ কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা। বাংলা ভাষার প্রতি তেমন আগ্রহ অনেকের নেই। আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিত বাঙালির একটা রাষ্ট্রের ধনী লোকেরা, গুরুত্বপূর্ণ লোকেরা, শিক্ষিত লোকেরা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এই দেশে রাষ্ট্র গড়ে উঠবে না, বাঙালি উন্নতি করার মানসিকতার মানুষ নয়। এইভাবে যখন এক ধরনের আত্মসমালোচনা করেন তখন তো ভাষার গতিও খর্ব হয়। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়, এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় ১৯৯৯ সালে, যখন ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পুরো জাতি কিন্তু যে এখন প্রস্তুত। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রয়েছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের যে পিচ ঢালা রাজপথ, সেখানে কিন্তু শিল্পীরা তারা রং তুলির আঁচড়ে আলপনার মাধ্যমে তাদের যেই কারুকার্য সেটি কিন্তু যে তুলে ধরছেন। আপনাদেরকে যদি জানাতে চাই, আজকে ২১-এর প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরে রাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন, যেমন মন্ত্রিসভার সদস্য কিংবা ৩ বাহিনী প্রধান সহ অন্যান্য যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তারপর বিদেশি কূটনীতিকরাও কিন্তু সেই সময় শ্রদ্ধা নিবেদন করবেন। আপাতত যে পরিকল্পনা রয়েছে, 12টা 40 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারপরে আসলে যে সর্বস্তরের মানুষের ফুলে ফুলে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সেটি আসলে যে ভরে উঠবে। যেটি বলা হচ্ছে যে বরাবরই আসলে যেটি করা হলো কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে, সেটি হলো পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের ক্রসিং দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করতে হবে। তারপরে শ্রদ্ধা নিবেদন করার পর দোয়েল চত্বর কিংবা চানখারপোল মোড় দিয়ে বের হতে হবে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে যেহেতু রাত 12টার পরই সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও আসবেন, বিদেশি কূটনীতিকরা আসবেন, সে কারণে নিরাপত্তা ব্যবস্থা বেশ ঢেলে সাজানো হয়েছে। আজকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক তারা কিন্তু যে এসেছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে, এবং সেখানে তারা যেটি জানিয়ে গেছেন যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখানে একসঙ্গে যেমন সিসিটিভির ক্যামেরা দিয়ে পুরো এলাকা মনিটর করা হবে, ঠিক একই সঙ্গে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা যেরকম থাকবেন, পুলিশ র্যাব থাকবেন, একইভাবে সাদা পোশাকেও কিন্তু যে নজরদারি করা হবে। তো যেটি বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী যে পক্ষ থেকে যে সার্বিক প্রস্তুতি সেগুলো ঢেলে সাজানো হয়েছে, সেখানে প্রস্তুতির কোনো কমতি নেই এবং কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। তবে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও তারা জানিয়ে গেছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন সবশেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর। সব প্রস্তুতি শেষ করে অবশেষে 25 ফেব্রুয়ারি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে অমর 21 বইমেলা। নির্বাচনের কারণে এবার দেরিতে শুরু হচ্ছে বইমেলা, চলবে 15 মার্চ পর্যন্ত। সময়ের সীমাবদ্ধতা থাকলেও বইপ্রেমীদের পদচারণায় মুখর হবে গোটা মেলা প্রাঙ্গণ, এমন প্রত্যাশা
আয়োজকদের। শরীফ রুবেলের ক্যামেরায় মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। কাঠের ফ্রেমে হাতুড়ির শব্দ আর চারপাশে রঙের আঁচড় বলে দিচ্ছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরই শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের আবেগে পূর্ণ অমর একুশে বইমেলা। নির্বাচনের কারণে প্রায় 1 মাস পিছিয়ে 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি। অনেক দোকান আসছে, আরো আশা করি আসবে আজকে। এরপরে 3টার পরে মনে হয় আজকে আরো 400 স্টল নোটারি করে নাম্বার দিতে পারে, ওগুলোর আমরা কাজ করতে পারবো। আগে তো বেশি স্টল আসলে এবার একটু কম হয়েছে, কিছু কিছু লোক আসে নাই। আর আগের মতনই কাজ চলতেছে, 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের কাজ। জি, আমরা 1 সপ্তাহ ধরে কাজ করতেছি এখানে, আরো 4-5 দিন লাগবে শেষ করতে। প্রতিবারই বইমেলায় কাজ করি, আশা করেছে এবার কাজ কম। আয়োজক আর প্রকাশকদের দ্বিমুখী অবস্থানে মেলা আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্টল ফি মওকুফের ঘোষণায় স্বস্তিতে প্রকাশক এবং স্টল মালিকরা। প্রত্যাশা এবারের বইমেলাও জমে উঠবে লেখক পাঠকের সমারোহে। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এবং সেই প্রস্তুতিটাকেই আমরা মেনটেন করছি। তবে যেহেতু এবার রমজান আসছে, আবার নির্বাচনের একটা বিষয় ছিল, তো এই বিষয়টা নিয়ে সবাই একটু মিসম্যানেজমেন্টের মধ্যে আছে। তবে আশা করি যে সময় আছে এর মধ্যে ইনশাল্লাহ সবকিছু সুবিধা করা সম্ভব হবে। সমস্ত স্টল ভাড়া মওকুফ করেছে, এটা একটা চমৎকার একটা উদ্যোগ। আমি মনে করি যে এই রমজানে ততটা হবে না, সমস্যা হবে না, যেহেতু আমাদের এর আগে আমাদের যে সময়সূচি ছিল তার থেকে একটু বাড়াইছে, 9টা পর্যন্ত করেছে। অসময় একটু ছিল, কিন্তু আবার একটা গুমোট ওয়েদার থেকে আমরা বেরোয় এসেছি না, এখন আবার অসময়টা আমাদের ফিল হচ্ছে না। আর এরপরে হলে আবার তো বৃষ্টি বাদল সবকিছু মিলে আর হবেই না। শুধু প্রকাশক নন, বইপ্রেমীরাও অপেক্ষায় বাঙালির সংস্কৃতি, সাহিত্য ও চেতনার অন্যতম বড় মিলন মেলার জন্যে। সকল অনিশ্চয়তার মেঘ সরিয়ে অবশেষে পর্দা উঠতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলার। তবে একদিকে রমজান আর অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঠিক কতটা প্রাণচাঞ্চল্যে মুখর হবে এবারের বইমেলা, সেই প্রশ্নই এখন সবার মনে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সড়কে ছড়ল 7 প্রাণ। নোয়াখালীতে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে লরি চাপায় প্রাণ গেল বাবার। বগুড়া, মাগুরা ও দিনাজপুরে দুর্ঘটনায় আরও 4 জন নিহত। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতিমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী, কুমুর রিপোর্ট। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে কমিশনের সভা করে ডিটেইল কর্মপরিকল্পনা সেটি আমরা গ্রহণ করব। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম সভা হয় 2020 সালের 2রা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের 3রা জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2রা জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। তার মতে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হবে ইসি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব।
2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। একদিনের সড়কে ছড়ল 7 প্রাণ। নোয়াখালী, জামালপুর ও দিনাজপুরের নিহত হয়েছেন 5 জন। মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পাশে উল্টে নিহত হন চালক। এছাড়া বগুড়ায় বাস চাপায় গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। তার মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। প্রতিদিনই দেশের বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ঝরছে প্রাণ। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কয়েকজন। নোয়াখালীর কবিরহাটে মোটরসাইকেলে 2 ছেলেকে নিয়ে যাচ্ছিলেন এক সার ব্যবসায়ী। পথে তেলবাহী লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। গুরুতর আহত হয় তার 2 ছেলে। দিনাজপুরের বিরামপুরে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সহ 2 জন নিহত হন। এদিকে মাগুরায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে নিহত হন চালক। গাড়ির চালক আমাদের হেফাজতে আছে, গাড়ি তো আছে রাস্তায়, দেখতে পাচ্ছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বগুড়ার শাহজাহানপুরে বাস চাপায় গুরুতর আহত এক গৃহবধূর মৃত্যু হয়। একই ঘটনায় তার 2.5 বছর বয়সী ছেলের কাটা পড়ে 2টি পা। ঘটনার বিচারের দাবিতে শুক্রবার সকালে গৃহবধূর মরদেহ নিয়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় আটকা পড়েন বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। পরে তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ইতিমধ্যে ডিসিকে জানিয়েছি, আমি আমাদের হাইওয়ে এসপিকে জানালাম। আমি ওনাদেরকে বললাম যে এইটার যে ব্যবস্থা নেওয়া দরকার, আমি এটা প্রয়োজনে ঢাকা আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এখানে ব্রিজ অবশ্যই দরকার, আমি নিজেও চাই। বগুড়ার শাহজাহানপুরের একই স্থানে গত 19 দিনে সড়ক দুর্ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দুপুর সময় আরও থাকছে। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি ট্রাম্পের। সতর্ক করল ইইউ। প্রতিরক্ষা জোরদার তেহরানের। রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। শেষ সময়ের ভিড় এড়াতে রমজানের শুরুর দিকে কেনাকাটায় সারছেন ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির প্রত্যাশা দোকানীদের। বিপণী বিতানের পাশাপাশি ক্রেতার সমাগম বেড়েছে ফুটপাতেও। রমজান শুরুর মাত্র 2 দিন হলেও এরই মধ্যে শুরু হয়েছে ঈদ কেনাকাটা। শুক্রবার রাজধানীর নিউ মার্কেট এলাকার বিপণী বিতানগুলো ঘুরে দেখা যায় সকাল থেকে ঈদ কেনাকাটা করতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। আর শিশু অভিভাবকের চাহিদা মতো পণ্য সরবরাহে ব্যস্ত সময় পার করছেন দোকানিরাও। আম্মু, ফুপ্পি, আঙ্কেল, তারপর আমার ভাই বোন ওদের সাথে এসেছি। আজকে শার্ট আর প্যান্ট কিনবো। আর বাবা তো চাকরি করে, সময় পায় না, শুধু শুক্রবার বন্ধ থাকে, এই জন্য আর কি শুক্রবারই আসা। ব্যস্ত নাগরিক জীবনে আগে ভাগে মার্কেটে এসে দাম মান আর বৈচিত্র্যে সন্তুষ্ট ক্রেতারা জানান শেষ সময়ের ভিড় এড়াতে শুরুর দিকে শপিং আসছেন তারা। পছন্দ মতো পোশাক চোখে পড়লে সারছেন কেনাকাটা। ভালো জিনিস পাওয়ার জন্য একটু আগে আসা, যানজট না হয়, আবার রোজার মধ্যে থাইকা পরবর্তী একটা চাপ হয়ে যায়, মানুষের ভিজি থাইকা যায়। রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা জানান এবার শবে বরাতের পর থেকেই শুরু হয়েছে ঈদের বেচাকেনা। সকাল থেকে ভিড় জমাতে থাকেন ক্রেতারা, বিকেলে এ চাপ আরো বাড়ে। শবে বরাতের আগের থেকেই ঈদের কেনাকাটার জন্য কাস্টমার পাচ্ছে। ইম্পোর্টেড যেগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে আমরা নিয়ে আসছি। তারপরে আমাদের এখানে লোকাল যেগুলো থাকে এগুলোর প্রচুর পরিমাণ কালেকশন এখানে আছে। ডিজাইনের উপরে দামটা ভেরি করে আর কি, ঠিক আছে। তবে গত বছর তুলনায় এই বছর দাম একটু বেশি। যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই নিচ্ছে। এদিকে মার্কেট বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতেও বেড়েছে ক্রেতাদের চাপ। ব্যস্ত সময় পার করছেন এখানকার দোকানিরাও। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাকের দাম কমছে। ব্যবসায়ীদের দাবি, সবচেয়ে বড় রফতানি ইউরোপীয় ইউনিয়নের বাজারে বছর ব্যবধানে বাংলাদেশি পোশাকের ইউনিট প্রাইস গড়ে কমেছে প্রায় 4%। শুধু ডিসেম্বরে কমেছে 12%। চাহিদা মন্দায় মার্কিন শুল্কের প্রভাবে পড়তে হচ্ছে এমন চ্যালেঞ্জের মুখে। ভারত, ভিয়েতনামের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। এম এস আরিফিনের রিপোর্ট।
জুলাইয়ে প্রায় 25% প্রবৃদ্ধি নিয়ে অর্থবছর শুরু হলেও জানুয়ারি পর্যন্ত পরের 6 মাসের কোনোটিতেই বাড়েনি রপ্তানি আয়। এর কারণ রপ্তানি বাজারে হোঁচট খেয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা। এর মধ্যেই আবার মরার উপর খাড়ার ঘা হয়ে সামনে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাকের ইউনিট প্রাইস কমার ক্ষতচিহ্ন। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের তথ্য, বছর ব্যবধানে গড় দাম কমেছে 3.84%। সবশেষ ডিসেম্বরেই কমেছে 12%। চায়না এবং ইন্ডিয়ার কাছে প্রচুর তাদের র মেটেরিয়ালস এবং ব্যাকওয়ার্ড নিয়ে তাদের স্বয়ংসম্পূর্ণ। সো তারা যেই সস্তা দামে মার্কেট ধরার জন্য যেই গুডসটা আমরা হয়তো দিতাম $5, চায়না এটাই দিতে $4, বায়ার হয়তো কত কম দামে কিনতে পারে। তাহলে তারা মার্কেট ধরার জন্য, যেহেতু আমেরিকায় তারা বাড়ি খেয়ে গেল, তারা এই মার্কেটটা ধরার জন্য তাদের নেসি টিকে রেখে তারা ইউরোপে কিন্তু প্রাইস কমাই অর্ডার নিয়ে দিল। ইউরোপে পোশাকের চাহিদা কমলেও মার্কিন শুল্কের চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপের বাজার দখলেই কোমর বেঁধে নেমেছে চীন, ভারতের মতো যুক্তরাষ্ট্র বিমুখ প্রতিযোগীরা, যা বাড়তি চাপে ফেলছে রপ্তানিকারকদের। ইউরোপের মার্কেটটা আমরা অনেকটা লস করে ফেলছি। এইটাকে আমাদের রিকভার করার জন্য আমরা অলরেডি সরকারের কাছে সাবসিডির জন্য আমরা এটা আবেদন আমরা করতেছি। 29 সালের নভেম্বরের মধ্যে আমরা যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে ফেলতে পারি, ইউরোপিয়ান ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য ব্লকে আমরা যদি করে ফেলতে পারি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা ইন্ডিয়ার সাথে এক পারে ব্যবসা করতে পারবো। ভারত ও ভিয়েতনামের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে ইউরোপে বাংলাদেশের চাপ আরও বাড়বে, এমন আশঙ্কা থেকে অর্থনীতিবিদদের পরামর্শ ট্রাম্পের যে কড়া নীতি ইউরোপের বাণিজ্য সম্প্রসারণের তাগিদকে উস্কে দিয়েছে, সেই সুযোগ লুফে নিতে হবে বাংলাদেশকেও। ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির যে ফলে কিন্তু অনেকখানি কোণঠাসা হয়েছে। কাজে ইউরোপিয়ান ইউনিয়ন চাইবে বিশ্ব দরবারে তাদের যে একটা বড় ভূমিকা আছে, তারাও যে একটা বৃহৎ বাণিজ্য করে থাকে, সেই লেভারেজকে কাজে লাগিয়ে হয়তো আরও বাণিজ্য চুক্তি করতে। 2024-25 অর্থ বছরে প্রায় $40 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যার প্রায় অর্ধেকই গেছে ইউরোপের বাজারে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার বড় লোকসানের শঙ্কায় পড়েছেন নারায়ণগঞ্জের ফুল চাষিরা। গেল বর্ষায় অতিবৃষ্টি ও জমিতে জলাবদ্ধতার কারণে এই দুর্দশা বলেই জানান তারা। তবে কৃষিখাতের সম্ভাবনাময় ফুল চাষের ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তারা। আরিফ হোসেনের ছবি ও শওকত আলী সৈকতের তথ্যে রিপোর্ট। এ যেন এক ফুলের রাজ্য। হরেক রকম ফুলে ছেয়ে গেছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। গত 2 যুগ ধরে এই ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 550 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। বাগানের তাজা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। কোন গাছটা দেখতে কেমন, এটাকে আমার বাচ্চাকে আজকে আমি দেখতে নিয়ে এসেছি। তাজা ফুলগুলোর জন্যই আমরা আসছি, এগুলোর সাথে সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য। দেশের প্রধান ফুল ব্যবসা কেন্দ্র করে রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত 5 মাস ধরে ফুল বাগানে দিনরাত শ্রম দিচ্ছেন চাষিরা। তবে গেল বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবছর ফুলের ফলন খুবই কম হয়েছে। এতে ফুল চাষে পুরোপুরি লোকসানের আশঙ্কা করছেন তারা। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের যাতে ঋণ দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদের সহায়তা করে। কৃষকদেরকে ব্যাচ আকারে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সহায়তা এই দেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি অতীতেও অনুরোধ করেছি এবং সামনেও করব। গত বছর বন্দর উপজেলায় 80 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর মাত্র 65 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের বাইরের খবর। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে বোর্ড অব পিসের সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় তৈরি করছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা
যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পার্চেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা পর্বতমালার সামনে তীব্র তুষারপাতে যান চলাচল ব্যাহত হয়েছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে সড়কে জমেছে 7 ফুট উঁচু বরফের স্তূপ। বন্ধ 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে তুষার ঝড়ের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। তুষারে ঢেকে গেছে চারপাশ, এমনকি জনসাধারণের সড়কে চলাচল করতেও বেগ পেতে হচ্ছে। রাস্তায় জমে আছে 7 ফিট উঁচু বরফের স্তূপ। হোক্কাইডোর রাজধানী সাপ্পোরোর প্রধান বিমানবন্দরে 135টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 300-র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোতে শক্তিশালী শীতকালীন ঝড় ওয়ালের আঘাতে চরম বিপাকে স্থানীয় বাসিন্দারা। এই ঝড়ের কারণে মস্কোতে মৌসুমের সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়েছে 19টির বেশি ফ্লাইট। আবহাওয়াবিদরা বলছেন, এই তুষারপাত ফেব্রুয়ারির স্বাভাবিক গড়ের 2/3 পূরণ করতে পারে। চলতি শীতে মস্কোয় তাপমাত্রা নেমেছে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত সিয়েরা নেভাডা অঞ্চল। ইন্টারস্টেট 80-তে আটকা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে নিয়োজিত আছে স্থানীয় প্রশাসন। সিয়েরা নেভাডার নিকটবর্তী এলাকায় 4 থেকে 8 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ইতালির কোর্টিনা দো আম্পেজোতে আবারও তুষারপাত হয়েছে। 1 সপ্তাহের বেশি সময় শুষ্ক আবহাওয়ার পর হঠাৎ তুষার ফিরে আসায় বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। কিছু সড়ক বন্ধ ঘোষণা করা হয় এবং শাটল পরিষেবা বাতিল করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। খেলার খবর। সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টি-20 বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই ক্রিকেটারদের ছিল না। বিশ্বকাপ নিয়ে আসিফ নজরুলের বক্তব্যের প্রতিক্রিয়ার এমন বিস্ফোরক মন্তব্য করেন সালাউদ্দিন। এমনকি অভিভাবক হয়ে সেদিন ক্রিকেটারদের সামান্য সমবেদনাও জানাননি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড, তারা নিজেরা স্যাক্রিফাইস করে। উনি একেবারে এমন মিথ্যা কথা বলছে। আমার বিশেষ করে আমি তো নিজেও টিচার মানুষ, টিচাররা তো একটু মিথ্যা কথা একটু কম বলে। কারণ উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে, এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। একটা বিশ্বকাপ মানে একজন ক্রিকেটারের ক্যারিয়ারের আরাধ্য স্বপ্ন, নিজেকে প্রমাণের অনন্য মঞ্চ। কিন্তু টাইগারদের সেই বিশ্বকাপ হয়ে গেল বিতর্কের গল্প। আইসিসির দ্বিচারিতার বলি বাংলাদেশ। তবে দায়িত্বপ্রাপ্তরা আরও বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকে। কিন্তু তা না করে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সব দায় চাপালেন ক্রিকেটারদের ওপরে। যা খেলতে না পারার কষ্টের চেয়েও বেশি আঘাত লেগেছে টাইগারদের মনে। এবার ক্ষোভ ঝাড়লেন সিনিয়র সহকারী কোচ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মানুষ, উনি এইভাবে মিথ্যা কথা বলবে, এটা আসলে আমরা আসলে মানতে পারতেছি না। মানাটা আসলে
মানে কিভাবে মানবে এটা আসলে আমার বলার মতো না যে উনি কি বলে আসলো আর উনি এসে কিভাবে ইউটার্নটা নিল। ক্রিকেটারদের বিশ্বকাপ ঘিরে স্বপ্ন থাকে অনেক, নতুনদের কাছে আরও বিশেষ। মেগা আসর হাতছাড়া হওয়ার পর মানসিকভাবে অনেক ভেঙে পড়েন দুই ক্রিকেটার। তাদের আবারও ক্রিকেটে ফেরানোটাই বড় চ্যালেঞ্জ ছিল সালাউদ্দিনের। দেশের সাথে আমিও অনেক কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, ছেলেরাও রাজি আছি, বাট আমি কি ছেলেটার উপরে হাতটা বুলাই দিছি, বাবা তোমরা খেলতে পারতেছো না এই কারণে, একটু সুন্দরভাবে কমিউনিকেশন করে আমার মনে হয় তাহলে কি অনেক কিছু মানা যায়। এবারের বিশ্বকাপে জিম্বাবুয়ের মতো দলও দেখাচ্ছে দারুণ চমক। ভারত শ্রীলঙ্কার উইকেটের আচরণও বেশ ভালো। এমন একটা বিশ্বকাপ মিস করে আক্ষেপে পড়ছেন ক্রিকেটাররা। অধিনায়ক হিসেবে প্রথম বিশ্বকাপ ছিল লিটনের। আমি নয় কোচিং স্টাফ, আমি আর কোনো ফ্যাক্টর নাই, ঠিক আছে, বাট যেই প্লেয়ারটা, যে ক্যাপ্টেনটা, যে প্লেয়ারটা এতদিন ধরে 1 বছর ধরে, সেই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিচ্ছে যে আজকে ওই স্টেজে আমি খেলবো। তার জন্য এটা আসলে কতটা পেইনফুল সেটা সে ভালো জানে। আমরা যতই তাকে সান্ত্বনা দিই, যতই মোটিভেশন দিই, যতই বকাঝকা করি, অ্যাকচুয়ালি দিন শেষে তার জন্য তো এটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ, দ্রুতই এই কষ্ট কাটিয়ে উঠুক ক্রিকেটাররা, এমন প্রত্যাশাই সালাউদ্দিনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। রমজানের প্রথম শুক্রবারে কাঁচা বাজারে উত্তাপ, চাহিদা বাড়ার সুযোগে বেগুন, শসা, লেবুর দামে হরিলুট। আমদানি বাড়লেও খাতুনগঞ্জে নানা কৌশলে দাম বাড়ানোর পায়তারা। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করবে সরকার, সবার অংশগ্রহণমূলক বাজেট চান অর্থমন্ত্রী। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের হুঁশিয়ারি। এবং ভাষা শহীদদের স্মরণে প্রস্তুত জাতি, সিসিটিভির আওতায় শহীদ মিনার এলাকা, নেই কোনো নিরাপত্তা শঙ্কা। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম। সাইফুল রুদ্র, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।